এশিয়া কাপে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স, লঙ্কানদের হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। বিসিবি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, বদলে গেল অ্যাডহক কমিটি। ঢাকা বিভাগে আশরাফুলের জায়গায় সদস্য হলেন বুলবুল, ঢাকা জেলার কমিটিতে নাজমুল আবেদিন ফাহিম। বাইরে দেখতেছি দুইটা বাসায় আগুন লাগাইছে, ওই সময় আমি একটু ভয় পাইছি। আমি মনে করি আর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে টিমের জন্য ভালো হবে। নেপালের সরকার বিরোধী আন্দোলনে বাজে অভিজ্ঞতা হলেও মনোবল হারাননি জামাল ভুঁইয়ারা। হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে খেলতে চান আরও একটি প্রস্তুতি ম্যাচ। রণক্ষেত্র কক্সবাজার স্টেডিয়াম, ভাঙচুর, আগুন, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ। দেখছিলেন শিরোনাম, শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যে ইচ্ছে তাই সেটাই বলতে পারবো, বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি তাদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অনুশীলন নয়, এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ। তবে মাথায় রাখতে হচ্ছে লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। রান রেটের হিসেবে গ্রুপে এগিয়ে আফগানিস্তান। সুপার 4-এর হিসেব মেলাতে পয়েন্ট টেবিলের মারপ্যাচ নিয়ে ভাবছে লঙ্কানরাও। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৌড়টা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই, বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। হংকংয়ের বিপক্ষে ম্যাচে করেছেন দেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। লিটন কুমার দাসের সামনে আরও একটা রেকর্ডের হাতছানি আছে। শ্রীলঙ্কার বিপক্ষে 56 রান করলেই টি-20তে লাল সবুজ জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক হবেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। টপকে যাবেন সাকিব আল হাসানকে। ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট। এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস। আবুধাবিতে 150-র বেশি স্ট্রাইক রেটে রান তুলে হয়েছেন ম্যাচ সেরাও।
টাইগারদের টি-20 নেতৃত্বটা ভালোই উপভোগ করছেন লিটন দাস। নিজে পারফর্ম করছেন, দলও আছে ছন্দে। চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রানটাও এলকেডির। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এক ম্যাচে ছুঁয়েছেন 2 রেকর্ড, দুটোতেই তিনি পেছনে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ আছে আরও একটা রেকর্ডের পাশে নিজের নাম লেখানোর। মাহমুদুল্লাহকে পেছনে ফেলে টি-20তে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কা লিটনের দখলে। গেল ম্যাচে রান সংখ্যাতেও সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহকে টপকে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের সামনে সুযোগ আছে দেশের হয়ে টি-20তে সবচেয়ে বেশি রানের মসনদে বসার। যে জায়গাটা এখনো দখল করে রেখেছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার টি-20তে করেছেন 2551 রান। 2496 রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিটন। লঙ্কানদের বিপক্ষে 56 রান করলেই এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন দিনাজপুরের এই ক্রিকেটার, সেটাও সাকিবের চেয়ে অন্তত 17 ম্যাচ কম খেলে। টি-20 দলের ফুল টাইম অধিনায়কত্ব পেয়েছেন বেশি দিন হয়নি, যদিও এরই মধ্যে জয়ের হিসেবে অনেককেই টপকে গেছেন লিটন। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে 10টি করে জয় আছে মাশরাফি বিন মুর্তজা ও নাজবুল হোসেন শান্তর। লিটন 20 ম্যাচের নেতৃত্ব দিয়েই দলকে এনে দিয়েছেন 11 জয়। সমান 16টি করে জয় নিয়ে লিটনের সামনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জয়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গেছে, এটাই বড় প্রাপ্তি বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রানরেট নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেলেই সব সমালোচনা থেমে যাবে বলেও মনে করেন নান্নু। এরকম খুব একটা হয় না। সাধারণত বাংলাদেশ ম্যাচ জিতলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটার থেকে ক্যাপ্টেন সবাই শুনিয়ে গেছেন বিশাল লক্ষ্যের কথা। ম্যাচ জেতা নয়, টার্গেট বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ। শুধু কি তাই, শেষ 3 সিরিজেই যে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল লিটন বাহিনী। স্বাভাবিকভাবেই হংকং ম্যাচের এই ম্যারম্যারে ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থক সমালোচক কারোরই। তাই তো ম্যাচ জিতেও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ। তবে এভাবে ভাবতে চান না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার সোজা কথা, জয়ের আনন্দের সঙ্গে তুলনীয় নয় কোনো কিছুই। জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না। জয় দিয়ে তো শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে। আমি আশা করি যে কন্টিনিউয়াস একটা ভালো প্রসেস যদি থাকে, ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে। যতই আড়ালে রাখা হোক না কেন, এটা বাস্তবতা। টাইগারদের ব্যাটিংটা টি-20 সুলভ হয়নি। লিটন ছাড়া স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যাবে সবারই। নান্নুও অস্বীকার করেননি সেটা। তবে তার দাবি, কন্ডিশন এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে ফিল সিমন্স শিষ্যদের। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। অনেকদিন পরে এখানে খেলছে আবুধাবির মাঠে, তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল। যথেষ্ট ভালো খেলেছেন। আমি বলবো যে উইনিং সবসময় সামনের ম্যাচটা ভালো খেলতে আরও বেশি সাহস যোগাবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য এই প্রসেসটা যদি ঠিক থাকে, আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেট। হংকং ম্যাচ এখন অতীত। যা হয়ে গেছে তার ফিরিয়ে আনা যাবে না। সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল। নান্নুর আশা, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবেন লিটনরা, আর তাহলেই যে ফলটাও আসবে নিজেদের পক্ষে। প্রতিটা ম্যাচে এখানে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টে। এখন পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে, আমি আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে আশা করছি। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়া শেষ সিরিজে জয়ী দল বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে বাংলাদেশের খেলার ধরন ঠিক ছিল। তবে বোলিংটা আরও ভালো হতে পারত বলে মত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন অ্যাশ। খরচে হলেও রিশাদের ওপর ভরসা রাখা উচিত বলে মনে করেন আশরাফুল। যেভাবে আমরা ক্রিকেট খেলেছি, হয়তোবা 3-4 ওভার আগে জিততে পারলে ভালো লাগতো, কিন্তু উইকেটটা অতটা ইজি ছিল না। এবং আউটফিল্ডটাও যদি আপনি দেখেন, গ্রাউন্ডটাও কিন্তু অনেক বড় ছিল, সাইডে যদি আপনি খেয়াল করে থাকেন হিউজ ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যান বিশেষ করে লিটন যেভাবে লাস্ট 3-4টা সিরিজ খেলছেন, ব্যাটিং করছেন, আমাদের ওপেনার দুইটাও খুব ভালো ফর্মে আছেন। তো ওভারঅল আমার চোখে আমি মনে করি যে উইনিংটা ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাতে ঠিক আছে। এই মুহূর্তে বাংলাদেশ টিমের যারাই খেলছেন লাস্ট 3টা সিরিজ ধরে খুব ভালো করছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের টপ 3 ব্যাটসম্যান কেউ না কেউ রান করছেন,
বোলিংয়ে তাসকিন চমৎকার বল করছেন এভরি গেমে, তানজিম সাকিবও ভালো করছেন। এবার এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের আবহ একেবারে ভিন্ন। 22 গজের লড়াই ছাপিয়ে সুপার ক্লাসিকো ঘিরে চাপা উত্তেজনা। ভারতের নানা মহল থেকে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে। টিকিটও কিনছেন না আরব আমিরাতে বসবাসরত ভারতীয়রা। গ্যালারিতে দু দলের সমর্থকদের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আশঙ্কাও করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের জন্য দুবাই যেন সেকেন্ড হোম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতের এই লাক্সারিয়াস সিটি। বুর্জ খলিফার সামনে কুলদীপ, রিঙ্কু, আর্শদীপরা সন্ধ্যাটা বেশ উপভোগ করেছেন। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের হাইপও তো এই আইকনিক টাওয়ারের মতো আকাশ ছোঁয়া। 14 সেপ্টেম্বরের ম্যাচটা নিকট অতীতের সব সুপার ক্লাসিকোকে ছাড়িয়ে যাবে ধারণা করছেন অনেকেই। পেহেলগাম কাণ্ডের পর লড়াইটা আর 22 গজে সীমাবদ্ধ নেই। দুবাইয়ের বিগ ফাইটে বড় একটা অংশ জুড়ে থাকবে দু দেশের ইগো। দ্বন্দ্বের জেরে দুবাইয়ে ক্লাসিকোর টিকিটও কিনছেন না দর্শকরা। ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তানিদের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয়া হচ্ছে। সাবেক ক্রিকেটারদের আসর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে 2টি ম্যাচ বয়কট করেছিল ভারত। তবে এশিয়া কাপের মতো প্রেস্টিজিয়াস ইভেন্টে তেমন কিছু না করার সম্ভাবনাই বেশি। যদিও ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের পক্ষে। সবশেষ হরভজন সিংও বেশ কড়া ভাষায় তেমনটাই বলেছেন। কিন্তু সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের ভাষ্য ভিন্ন। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে অনুরোধও করেন। যদিও ম্যাচ মাঠে গড়ালে কতটুকু শান্ত পরিবেশ বজায় রাখা সম্ভব তা বলা কঠিন। গ্যালারির উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে 22 গজেও। তাই এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এমিরেটস ক্রিকেট বোর্ড ও স্থানীয় প্রশাসনকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে নির্বাচন করতে চাওয়ায় স্বেচ্ছায় অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। আসন্ন নির্বাচনের আবারও বুলবুল বোর্ডের দায়িত্বে আসলে তা দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন আশরাফুল। স্বল্প সময়ে বুলবুল যেভাবে কাজ করছেন তা আগে কখনো হয়নি। টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান শুভকামনা জানিয়েছেন নির্বাচনের ঘোষণা দেয়া আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও। ক্রিকেট বোর্ডে নির্বাচনী হাওয়া, সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত নানা সমীকরণ মেলাতে। জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের চূড়ান্ত করছে ক্রীড়া পরিষদ। গেল 8 জুলাই ঘোষণা করা হয় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি, যেখানে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে নির্বাচনের ঠিক আগে সেই কমিটিতে আনা হলো পরিবর্তন। আশরাফুলকে বাদ দিয়ে তার জায়গায় আনা হয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেটকে বিদায় জানিয়ে আশরাফুল এখন পুরোদস্তুর কোচ। প্রিমিয়ার লিগ, বিপিএল এর পর এবার প্রথমবারের মতো কাজ করবেন এনসিএল এ। মাঠে থাকাটাই পছন্দ টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের। তাই স্বেচ্ছায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি থেকে সরে এসেছেন। যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকে আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। শৈশবের হিরো বুলবুল, তাকে দেখে আগ্রহী হয়েছেন ক্রিকেটে। বিসিবির দায়িত্ব নেয়ার পর দেখছেন নানা উন্নয়ন। আশরাফুলের চোখে বিসিবিতে যা আগে হয়নি। বিসিবি নির্বাচনের আরেক প্রার্থী তামিম ইকবাল অবশ্য বলছেন ভিন্ন কথা, যেটাকে নির্বাচনী বক্তব্য হিসেবেই দেখছেন অ্যাশ। তাই দীর্ঘমেয়াদে বুলবুলকে বোর্ডের দায়িত্বে দেখতে চান সাবেক অধিনায়ক। যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কি ভালো করেছেন বা খারাপ করেছেন। যদিও অল্প সময় কাজ করেছেন, যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যে কাজগুলা, ওনার যে প্ল্যান এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন। অবশ্য তামিম ইকবালকে শুভকামনা জানাতে ভুলেননি আশরাফুল। তার মতে যেই আসুক তাতে ভালো হবে দেশের ক্রিকেটে। আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তো বোর্ডে আসবেন, তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে। এছাড়াও পরিবর্তন এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতেও, যেখানে স্থান পেয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
নেপালের সরকার বিরোধী আন্দোলনে ভয়াবহ অভিজ্ঞতায় পড়লেও মনোবল হারাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। টিম হোটেল অনিরাপদ হয়ে ওঠায় কাঠমান্ডুতে মিশে যেতে চেয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। এদিকে হংকং ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান জামাল। ভারত ও সিঙ্গাপুর ম্যাচের ফলাফলের জন্য খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাস ও টিম ম্যানেজমেন্টের ভুলকে দায়ী করলেন লাল সবুজ অধিনায়ক। নেপাল থেকে ফেরার পরদিনই রাজধানীর একটি স্কুলের ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া হিমালয়ের দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের কারণে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়ে কিছুটা ঘাবড়ে গেলেও নিজের ইস্পাত কঠিন মনোবল হারাননি JB6, বরং টিম হোটেল অনিরাপদ হয়ে ওঠায় কাঠমান্ডুতে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যেতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। যেটা প্রচেস করছে না, আমি আসলে ওর সাথে যাইতে চাইছি, কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না, বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না। আসলে ওই সময় একটু ভয় পাইছি, কারণ আমরা 4 তলাতে ছিলাম আর আমি আমার রুমে ছিলাম, তো হঠাৎ আমি দেখতেছি স্মোক আসতেছে। তা আমি বাইরে দেখতেছি 2টা বাসায় আগুন লাগাইছে, কারণ ওইখানে একটা MP ছিল, সো ওনার গাড়ি পুরা ভাঙে ফেলছে আর আগুন লাগাইছে। সো ওই সময় আমি একটু ভয় পাইছি। যখন আমরা ট্রাভেল করি ফ্লাইটের ভিতরে আমরা সবসময় লুডো খেলি, ওইখানে 2-3টা গ্রুপে লুডো খেলে। তবে যেই কারণে নেপাল গিয়েছিল লাল সবুজরা, সেই প্রস্তুতিটাই হয়নি ঠিকঠাক। তাই অক্টোবরে হংকং ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। সেই সঙ্গে দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী জামাল। আমি মনে করি আর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে টিমের জন্য ভালো হবে। ওইখানে কিছু আন্ডার-23 প্লেয়ার ঢুকবে আর আই থিঙ্ক হামজাও ঢুকবে। আমি শিওর না সৌমিত ঢুকবে নাকি না, কারণ উনি ইনজুর্ড লাস্ট 2 মাস। নতুন স্কোয়াড না, বাট সিমিলার যে স্কোয়াডে সাথে ছিল সিঙ্গাপুর, সিমিলার মনে হয় স্কোয়াড থাকবে হংকং এর সাথে। এদিকে ভারত ও ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ফলাফলের আক্ষেপ এখনো তাড়িয়ে বেড়ায় জামাল ভুঁইয়াকে। ফুটবলারদের অতি আত্মবিশ্বাস সঙ্গে টিম ম্যানেজমেন্টের কিছু ভুলের কারণে পয়েন্ট হারাতে হয়েছিল লাল সবুজদের, এমন মন্তব্য করেছেন অধিনায়ক। আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল। এটা আমার হোম ম্যাচ, এটা নতুন স্টেডিয়ামে, সো কনফিডেন্স ইজ গুড বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। শুধু প্লেয়ারের জন্য না, বাট পুরো টিমের, মানে টিম ম্যানেজমেন্টও। তবে অতীত পেছনে ফেলে ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান জামাল ভুঁইয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ। গেল বছর ভুটানে ভারতের কাছে ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলার কিশোরদের। সেই আক্ষেপ শ্রীলঙ্কায় মেটাতে চায় গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ A-তে শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে লড়াই করে লাল সবুজদের জায়গা করে নিতে হবে নকআউট পর্বে। এই টুর্নামেন্টের জন্য গেল 1.5 মাস ধরে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। আসরের প্রতিপক্ষগুলো বেশ জানাশোনা লাল সবুজ কোচের। প্রস্তুতি ভালো হওয়ায় শিরোপা নিয়ে দেশে ফিরতে চান অনূর্ধ্ব-17 দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সবাইকে নিয়ে একসাথে ভালো একটা কিছু করে অন্ততপক্ষে আমরা ফাইনাল যেন জিততে পারি ইনশাল্লাহ, সেই প্রত্যাশা নিয়ে এবার আমরা আমাদের প্র্যাকটিস শুরু করেছিলাম। ইনশাল্লাহ এবার চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে। আমাদের ছেলেরা এখন যে প্রস্তুতি তারা নিয়েছে, আশা করি যে আমরা ভালো কিছুই করব। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাণ্ডব চালিয়েছে একদল দর্শক। স্টেডিয়ামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তারা। ধারণ ক্ষমতার 6 গুণ বেশি টিকিট বিক্রি, অতিরিক্ত দাম রাখা আর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সব মিলে রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম। ইউরো সহ আহত হয়েছেন অন্তত 30 জন। শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় ফাইনাল ম্যাচ। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, যেখানে শুক্রবার হওয়ার কথা ছিল ডিসি গোল্ড কাপের ফাইনাল খেলা, সেখানেই ম্যাচের বদলে হলো হাঙ্গামা, আতঙ্ক আর আহতের মিছিল। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 5 থেকে 6 হাজার হলেও বিক্রি করা হয় প্রায় 40,000 টিকিট। দর্শকদের অভিযোগ 50 টাকার টিকিট বিক্রি হয়েছে 500 টাকা পর্যন্ত।
অতিরিক্ত দর্শক জায়গা না পেয়ে গেট ভেঙে ঢুকে পড়েন মাঠে। শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনী। ইটপাটকেল নিক্ষেপে আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত 30 জন। 15 জনকে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। ধারণ ক্ষমতা হচ্ছে 5,000, ওনারা 10,000 15,000 টিকিট বিক্রি অনেক করছে। এরা যদি জায়গা দিতে না পারে তাহলে টিকিট বিক্রি কেন করছে? মাঠে হাঙ্গামার কারণে বন্ধ হয়ে যায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল ম্যাচ। এরপর আবারও হঠাৎ আক্রমণ করে একদল দর্শক। প্রেস বক্স, গ্যালারি, মাঠ কোনো কিছুই রক্ষা পায়নি। সন্ধ্যায় স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। স্টেডিয়াম কর্তৃপক্ষ মাঠ থেকে চলে গেলেও লুটপাট ঠেকানোর চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা। রেলিং থেকে, রড থেকে শুরু করে, চেয়ার থেকে শুরু করে সবগুলা জাত থেকে যেটা পাচ্ছি নিয়ে উদ্ধার করে স্টেডিয়ামে দেওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। এটা হচ্ছে জাতীয় সম্পদ। আমি মনে করি এরকম বিশৃঙ্খলা এটা কখনো কাম্য ছিল না। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে মাঠ খালি করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজক কমিটি। র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য সবাই মিলে এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। কন্ট্রোলে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। প্রতিযোগিতা ছিল মাঠের, কিন্তু রণক্ষেত্র হলো পুরো স্টেডিয়াম। কক্সবাজারের ডিসি গোল্ড কাপের এমন পরিণতি যেন ভবিষ্যতে আয়োজনের জন্য এক বড় সতর্ক বার্তা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মহানগর হাফ ম্যারাথন 2025। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগরায়ন নিশ্চিতের লক্ষ্যে এ আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে দেশি বিদেশি 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতায় চমক হিসেবে লাইভ রেসের পাশাপাশি দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনেকে। মহানগর ম্যারাথনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় মিডিয়া লিমিটেড। শুক্রবার ছুটির দিনের ভোর, আড়মোড়া তখনও ভাঙেনি নগরবাসীর। এর মধ্যেই এক ঝাঁক দৌড়বিদের পদধ্বনিতে মুখর রাজধানীর হাতিরঝিল। কেউ এসেছেন সিলেট থেকে, কেউ যুক্ত হয়েছেন কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে। কিন্তু ম্যারাথন শুরু হতেই বৃষ্টির হানা, তবে তা উপেক্ষা করেই ছুটে চলেন দৌড়বিদরা। রাজধানীর টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্য নিয়ে মহানগর হাফ ম্যারাথনের আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার 2 ক্যাটাগরিতে দৌড়েছেন প্রাপ্তবয়স্করা। দেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকরাও অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। ম্যারাথনে চমক ছিল ভার্চুয়ালি অংশ নেয়া প্রবাসী দৌড়বিদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না অংশগ্রহণকারীরা। চাকরি করি, সারা সপ্তাহ সময় পাই না, শুক্রবার এই উসিলায় একটু আমরা একটা দৌড়ের সুযোগ পাই। আমরা হচ্ছে একদম কাটায় শেষ করছি, বাট দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। রোদের চেয়ে আই থিংক বৃষ্টিটা বরং রানের জন্য বেশি এনজয়েবল। ব্যস্ত নগরীতে যেখানে 4 দেয়ালে বন্দী থাকে শিশুরা, তাদেরকেও দৌড়ে উদ্বুদ্ধ করতে ছিল বিশেষ আয়োজন। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এক ঝাঁক শিশু কিশোর। ম্যারাথনে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বডি ফিট রাখার। আজকে আমার খুবই ভালো লেগেছে। এর আগে কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করে আমার আরো ভালো লাগছে। আমি চাই আগামী দিনগুলোতে ওইগুলা করতে। জেনজিকে যদি আমরা সবচেয়ে বেশি কর্মক্ষম রাখতে চাই, তাহলে তাদেরকে কিন্তু আগে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অন্যতম একটা উপায় হচ্ছে এই দৌড়। শারীরিক সচেতনতা বৃদ্ধি এবং পুরুষদের পাশাপাশি নারীদের দৌড়ে আগ্রহ বাড়াতেই কাজ করে যাচ্ছে আইভিআর। এই যুব সমাজটা যাতে ও সকল স্ক্রিনের বাইরে থেকে এসে যাতে ফিটনেসের দিকে আসে এবং ফিটনেসে মনোযোগী হয়, একটা ভালো হেলদি হ্যাবিট মানুষের মধ্যে আসে, এটার জন্যই বেসিক্যালি আমাদের এই প্রয়াস। আমাদের এরকম রানিং কমিউনিটি আছে, এসব কমিউনিটির সাথে যদি নারীরা এঙ্গেজড হয় তাহলে তারা হচ্ছে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হবে। প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে পুরুষ ও নারী মিলিয়ে সেরা 30 জন দৌড়বিদের মাঝে অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে ছিল সময় টেলিভিশন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না এই ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা। জীবনে অবিরাম ছুটে চলতে চান এ সকল দৌড়বিদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1.5 যুগ পর উত্তরবঙ্গে ফিরছে ক্রিকেট উৎসব। রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। এ উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে স্টেডিয়ামটি।
ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা এই সংস্কারের পর যেন আবারও আন্তর্জাতিক ক্রিকেটও ফিরে আসে উত্তরের এই ভেন্যুতে। তবে নির্মাণের 1.5 যুগ পর প্রথম সংস্কার কাজ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বরাদ্দ নিয়েও কেউ দিতে পারেনি সদুত্তর। আব্দুল আওয়ালের রিপোর্ট। স্টেডিয়ামে চলছে ঘোষামাচা, গ্যালারি রং করা সহ নানা সংস্কার। 1.5 যুগ বিরতির পর উত্তরবঙ্গের ক্রিকেট পাগল মানুষের কাছে এক উৎসবের নাম হতে যাচ্ছে এনসিএল এর টি20 টুর্নামেন্ট। যদিও এশিয়া কাপ স্কোয়াডে থাকায় অনেক তারকা ক্রিকেটারই পাওয়া যাবে না এ আসরে, তবে আছেন মুশফিকুর রহিম, জাকির হাসান, আকবর আলী ও মুকিতুল মুগ্ধদের মতো তারকারা। আগামী 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চান্দু স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের খেলা। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2004 সালে যাত্রা শুরু করে এই স্টেডিয়াম। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের পর কেটে গেছে 2 দশক। এরপর বগুড়ায় আর অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে কোনো বরাদ্দ দেয়নি বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ। তবে সম্প্রতি নতুন করে বরাদ্দ পাওয়ায় আন্তর্জাতিক খেলা ফেরানোর দাবিতে আবারও সরব উত্তরবঙ্গের ক্রীড়া প্রেমীরা। তো উইকেটটা ঠিক আছে, উইকেট ছাড়া স্টেডিয়ামের আর কোনো কিছুই আসলে স্বাভাবিক নাই, সব কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। গত 1 বছরে এই স্টেডিয়ামের আসলে উন্নয়ন বা সংস্কার যেটাই বলি এর কিছুই আসলে হয়নি। বগুড়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট চাই, আন্তর্জাতিক ক্রিকেট চাই। কোনো দল বল নির্বিশেষে আমাদের বগুড়াতে যেন একটা আন্তর্জাতিক ম্যাচ বড় অঙ্গনে খেলাটা যেন হয়, এটা আমাদের দাবি। এনসিএল এর দ্বিতীয় আসরের উদ্বোধন ঘিরে গত 7 সেপ্টেম্বর থেকে শহীদ চান্দুর হসপিটালিটি বক্স, ইনডোর ও গ্যালারিগুলো সংস্কার সহ রঙের কাজ শুরু করেছে বিসিবি। সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগ, এমনকি শ্রমিকদেরও আনা হয়েছে রাজধানী ঢাকা থেকেই। আমরা ঢাকা থেকে আসছি সেই রঙের কাজ করার জন্য। তো প্রথমে আমরা ঘষা মাজা করছি, রং করতে আসি। অনেক সময় লাগবে, কিন্তু আমাদের লোকের প্রয়োজন, আমরা লোক আনতেছি, তা আমরা খুব শীঘ্রই কাজটা শেষ করে দেবো। কিন্তু সংস্কারের জন্য ঠিক কত টাকা বরাদ্দ এ নিয়ে কোনো তথ্যই জানা নেই স্থানীয় প্রশাসনের। এই বছরে যে সংস্কার কাজগুলো হবে বিভিন্ন স্টেডিয়ামে সারা বাংলাদেশে, তার মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আছে। আশা করি আগামী 1 বছরে এটার সংস্কার কার্যক্রম করা যাবে। বিসিবি নিজস্ব তত্ত্বাবধানে এই শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করছে। এখানে বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার কোনো সম্পৃক্ততা নেই, সম্পূর্ণ বিসিবি তাদের নিজস্ব লোকজন দিয়ে এই সংস্কার কাজ করছে। আইসিসি স্বীকৃতি পাওয়ার 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই 2 বছরে শহীদ চান্দু স্টেডিয়ামে একটি টেস্ট ও 5টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আন্তর্জাতিক উইন্টার ম্যাচ শেষে মাঠে ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। স্যাটারডে নাইটে লা লিগা মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। রাত 8:30টায় তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এর আগে ইপিএলে বিকেল 5:30টায় নটিংহাম ফরেস্টে মুখোমুখি হবে আর্সেনাল। আর রাত 10টায় সিরিয়ার হাই ভোল্টেজ ম্যাচে লড়বে ইন্টার মিলান ও ইউভেন্টাস। এছাড়া বুন্দেসলিগায় 10:30টায় হামবুর্গের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমে গতবারের হতাশা ঘোচানোর প্রত্যয়। সাবির অধীনে রিয়াল মাদ্রিদের খুনে মেজাজ দেখার অপেক্ষায় সমর্থকরা। ওসাসুনা, রিয়াল ওভিয়েদো আর মায়োরকার বিপক্ষে জয়ে লা লিগায় টেবিলের শীর্ষে মাদ্রিদিস্তারা। ওই 3 ম্যাচে প্রতিপক্ষের জালে 6 বার বল পাঠিয়েছে জায়ান্টরা, গোল হজম করেছে 1টা। তবে রিয়াল সোসিয়েদাদের মাঠে বড় জয়ই কাম্য। সব মিলিয়ে বাস্কের বিপক্ষে 183 ম্যাচ খেলে 102টিতেই জিতেছে লস ব্ল্যাঙ্কোস। বেলিংহাম, মেন্ডি, কামাভিঙ্গা, এন্ড্রিকরা মাঠের বাইরে। সাবির জন্য স্বস্তি, ইনজুরির তালিকায় যুক্ত হয়নি নতুন নাম। অপরিবর্তিত একাদশী মাঠে নামাতে পারেন কোচ। মাস্তান্তুয়ানো খেললে আবারও বেঞ্চে থাকতে হবে রদ্রিগোকে। তবে এমবাপে, ভিনিসিয়াস, আর্নল্ডরা থাকবেন ফার্স্ট 11-এই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে পাক্কা 5 পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না রিয়াল। ইপিএলে আর্সেনালও ডমিনেটিং ভিক্টরির অপেক্ষায়। কোচ আর্তেতা স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, কিন্তু সবশেষ 3 মৌসুমে রানার্স আপ হওয়া গানারদের শিরোপার স্বপ্ন পূরণ হয়নি। এবার 3 ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, 3-এ থাকা আর্সেনালের সংগ্রহ 6। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে বড় জয়ই চাইবে তারা। এমিরেটসে ফরেস্টের বিপক্ষে 36 বছর হারেনি আর্সেনাল। তবে এ ম্যাচের আগে আক্রমণ ভাগ নিয়ে পুরোপুরি স্বস্তিতে নেই গানার্স। জেসুস, হেভার্টস, সাকারা ইনজুরিতে। মার্টিনেলির অফ ফর্মে শুরুর একাদশে দেখা যেতে পারে এজেকে। এদিকে সিরিয়ায় লড়াইটা 2 জায়ান্ট ইন্টার মিলান ও ইউভেন্টাসের মাঝে। ঘরোয়া লীগ ট্রফিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল ইউভেন্টাস। তবে সবশেষ 5 মৌসুমে শিরোপা জিততে পারেনি তারা। টানা 2 জয়ে এবারের শুরুটা হয়েছে দারুণ।
তবে গেল 5 সিজনে 2 বার চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মৌসুমের শুরুতেই 1 ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে। তার উপর তুরিনে সবশেষ 11 লিগ ম্যাচে মাত্র একটায় জিততে পেরেছে ইন্টার। বিগ ম্যাচে লাউতারো থুরামদের কাছে সেরা পারফরমেন্সই আশা করবে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপরা। এদিকে বুন্দেসলিগায় এক নায়ক বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হামবুর্গ, যাদের বিপক্ষে সবশেষ 16 বছরে হারেনি জায়ান্টরা। মুসিয়ালা, ডেভিসরা মাঠের বাইরে, তাতে অবশ্য সমস্যা হওয়ার কথা না টেবিল টপারদের। কেইন, দিয়াজরা আছেন ছন্দে, চেলসি থেকে ধারে যোগ দেয়া জ্যাকসনও অভিষেকের অপেক্ষায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর দুধারে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে দর্শনার্থীর ঢল নামে। দীর্ঘ 50 বছর পর এমন আয়োজন দেখে খুশি দর্শনার্থীরা। গ্রামীণ ঐতিহ্য ধরে রেখে এই আয়োজন বলছে আয়োজক কমিটি। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। মেঘলা আকাশ উপেক্ষা করে দুপুর থেকেই দর্শনার্থীর ঢল কালীগঙ্গা নদীর দুধারে। ঘিওর উপজেলার জাবরা কালীগঙ্গা নদীর 2 তীরের কাউটিয়া থেকে তরা ব্রিজ পর্যন্ত 2 কিলোমিটার এলাকা জুড়ে হাজারো মানুষের ঢলে এলাকা রূপ নেয় উৎসবের আমেজে। আবার নৌকায় সংসেজে রং করে নিজেদের আনন্দের পাশাপাশি দর্শকদেরও আনন্দ দেয় অনেকে। দুধারের মানুষের ঢলে মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে আনন্দ উপভোগ করে হাজার হাজার মানুষ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে খুশি আগত দর্শনার্থীরা। দীর্ঘদিন পরে এবার শুরু হচ্ছে, অনেক লোকজনের সমাগম হয়েছে, দেখে খুব ভালো লাগছে। সব মিলে অসাধারণ একটা আয়োজন, অনেক ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি নৌকা প্রতিযোগিতা দেখার জন্য, এবং আমরা এক সময় ছোটকালে দেখছি এই নৌকা প্রতিযোগিতায় কত সুন্দর, খুব ভালোভাবে নৌকা উপভোগ করছি। অনেক লোকজন আছে, সবাই বাড়ির আশেপাশে ছোট ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই নৌকা বাইচ দেখতে আসছি। আশা করব প্রতি বছর যেন প্রতি জেলায় যেখানে যেখানে নদী আছে, বড় বড় নদী, সেখানে যেন আয়োজন করা হয়। হাজারো মানুষের উপস্থিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। সাদা পোশাকেও পুলিশ নিয়োজিত ছিল পুরো এলাকায়। নদীতে দুর্ঘটনা এড়াতে উপস্থিত ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যে কোনো বিষয়ে নিরাপদ ইস্যুতে মানুষজন যারা দর্শনার্থী যারা আসছে তারা নিরাপদ বোধ করে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে সেই ব্যাপারে পুলিশের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে, পোশাকে আছে, সিভিলে মোতায়েন আছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং গ্রামের আনন্দ ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর গ্রামবাসীর এই আয়োজন। প্রতি বছর এই আয়োজনের প্রত্যাশা আয়োজক কমিটির। নৌকা বাইচটা 50 বছর পরে আবার নতুন করে শুরু করা হলো। আমাদের নেক্সট প্রজন্ম যেন এই নৌকা বাইচটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সেই জন্য আমরা শুরু করছি। মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ সহ টাঙ্গাইল, পাবনা সহ আশপাশের জেলার 20টি খেল্লা, শিবা, ঘাসি নৌকা এ বাইচে অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। চলনবিলের একাংশে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার 12টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী হয় সিরাজগঞ্জ জেলার একতা দল। গ্রামীণ খেলাধুলা টিকিয়ে রাখতে এই বাইচের আয়োজন বলে জানান জেলা প্রশাসক। আলমামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় চলনবিল অংশের রাস্তায় ও বিলে লক্ষাধিক মানুষের ঢল। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বাইচারদের নৌকা বাইচ দেখতে হাজির সবাই। নৌকা বাইচ শুরু হলে রাস্তায় জায়গা না পেয়ে বিলের মধ্যে নৌকায় বসে পড়েন দর্শনার্থীরা। নৌকা বাইচ উপলক্ষে পুরো এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। অনেকে প্রথমবারের মতো দেখেন এই নৌকা বাইচ। প্রতি বছর বর্ষায় এমন আয়োজন চান স্থানীয়রা। প্রতিযোগিতায় অংশ নেয়া 12টি দলের মধ্যে সিরাজগঞ্জ জেলার একতা দল বিজয়ী ও একই জেলার বাংলা বাঘ রানার্স আপ হয়। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। আমার জীবনে প্রথম, খুব ভালো লাগছে। অনেক লোকজন আসছে, পরিবেশটা অনেক ভালো, প্রশাসনের দিক থেকে অনেক নিরাপত্তা ব্যবস্থা করছে। বিলসা এবারই প্রথম আমরা খেলা দেখছি, আমার খুব ভালো লাগছে। বিল এলাকার আমরা মানুষজন, বুঝতে সাধারণ লোকজন আমরা খুব খুশি হচ্ছে খেলা দেখে। এই চলনবিল উৎসব বাইচকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং তাদের আত্মীয় স্বজন, জামাই সকলে এই বাইচ দেখতে আমাদের এই বিলসাদেশ। আমরা চাই প্রত্যেক বছর যেন এইরকম আনন্দ উৎসব জেলা প্রশাসক অনুষ্ঠানের আয়োজন করেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ খেলাধুলাকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান জেলা প্রশাসক। আমাদের গ্রামীণ খেলাগুলোকে আমরা প্রমোট করতে চাচ্ছি। আমাদের এই নৌকা বাইচ আয়োজনের মাধ্যমে এখানে যারা অনেক দিন ধরে নৌকা বাইচ
দেখা থেকে বঞ্চিত ছিল, তারা এই নৌকাবাইজ দেখার একটা সুযোগ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আমরা চাই এভাবে নির্মল আনন্দ মানুষ উপভোগ করুক। স্থানীয়রা জানান 1985 সালে সর্বশেষ বিলসায় নৌকাবাইজ অনুষ্ঠিত হয়। 40 বছর পর এবার অনুষ্ঠিত হলো নৌকাবাইজ। সময় সংবাদ, নাটোর। ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলা ফুটবল দল। আক্রমণ পাল্টা আক্রমণে টান টান উত্তেজনায় জমে ওঠে খেলা। এতে ময়মনসিংহ সদরকে 2-1 গোলে হারিয়ে জয় পায় মুক্তাগাছা উপজেলা দল। জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্ল্যাটফর্ম, যা আগামী দিনে খেলোয়াড়দের খেলাধুলার প্রতি তাদের আরও উদ্দীপ্ত করবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি। আগামী 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সম্মানিত প্রধান অতিথি এবং এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে জেলার নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ উদ্বোধন করেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। টুর্নামেন্টে জেলার 5টি উপজেলা থেকে 5টি দল এবং পৌরসভার একটি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে। জেলায় খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে 2-0 গোলে হারিয়েছে শিবগঞ্জ উপজেলা। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।